নবম শ্রেণীর কবিতা আলোচনায় আজ আমাদের পাঠ্য কবিতা আবহমান। কবিতাটির রচয়িতা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আধুনিককালের খ্যাতমান এই কবির সম্পর্কে প্রথমে জানার চেষ্টা করব, তারপরে আমরা কবিতার বিস্তৃত আলোচনা এবং প্রশ্নোত্তরে আসব। 1924 সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলায় তার জন্ম। জীবন শুরু করেছিলেন সত্যযুগ পত্রিকার সাংবাদিক রূপে। পরবর্তীকালে তিনি আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত। তার শ্রেষ্ঠ কর্মকাণ্ডের মধ্যে জনপ্রিয় আনন্দ মেলা সম্পাদনার দায়িত্ব তিনি পালন করেছিলেন। বাংলা কবিতার জগতে অত্যন্ত জনপ্রিয় এই কবি। তার জনপ্রিয় কাব্যগ্রন্থগুলির মধ্যে নীল নির্জন, অন্ধকার বারান্দা, কলকাতার যিশু প্রভৃতি। উলঙ্গ রাজা কাব্যের জন্য তিনি লাভ করেছেন সাহিত্য একাডেমি পুরস্কার। 40-এর দশকে উত্তাল রাজনৈতিক পটভূমিতে নম্র এবং রোমান্টিক কবিকণ্ঠের অধিকারী ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তার লেখায় সমাজবোধ এবং ইতিহাস চেতনার পরিণত স্বাক্ষর পাওয়া যায়। বিশেষ করে দুই বাংলার বিভাজন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কবিকে তার ফেলে আসা জন্মভূমির কথা বারবার মনে করিয়ে দিয়েছে। আর সেই সূত্রে আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে ওঠে বর্তমান এই কবিতাটি। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা এই আবহমান। চরৈবেতি জীবনের চিরন্তন বাণী ভাষ্য রূপ পাচ্ছে এই কবিতায়। বলা বাহুল্য, আজকের এই অতিমারির সময়ে শ্রমিকরা যখন দেশে ফিরছেন, আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে এই কবিতাটি। তাই কবিতাটির আবহমান। কবিতাটির 7টি প্যারাতে রচিত। শুরু হয়েছে বিশেষ নির্দেশের মধ্য দিয়ে। আসলে এটি নির্দেশ নয়, এটি পথ নির্ধারণ। কবি সমস্যার কথা বলে এখানে ক্ষান্ত নয়, বরং তিনি জীবনের শাশ্বত বাণীকে, প্রবাহমান ধারাকে এখানে তুলে ধরতে চেয়েছেন। তাই কবিতার নাম হয়েছে আবহমান। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া, লাউ মাচাটার পাশে ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। মিষ্টি অনুরোধের সুর কবির ভাষায়। কবি বললেন ফিরে যেতে। যা গিয়ে মানে ফিরে যেতে। কোথায়? না তোর উঠোনে। তুচ্ছার্থক মধ্যম পুরুষের তোর। অর্থাৎ কবি প্রাণ প্রিয় করে সেই পাঠক বর্গকে নিজের মতো করে নির্দেশ দিচ্ছেন তার নির্ধারিত উঠানে ফিরে যেতে। অর্থাৎ এই উঠান কোথাকার? জন্মভূমির উঠান, স্মৃতি বিজড়িত শৈশবের উঠান, যেখানে নিসর্গ প্রকৃতি মায়াময় ভাবে বেষ্টন করে আছে, সেখানে ফিরে যেতে বলেছে। যেখানের প্রতীক, গ্রাম বাংলার কথা যে বললাম, সেই চিরন্তন প্রতীক হয়ে উঠেছে লাউ মাচা। তার পাশের সেই উঠোন, সেখানে গিয়ে ফিরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন তার প্রিয় মানুষজনদের, পাঠকবর্গকে। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। ফুল প্রকৃতির সবচেয়ে নির্মল উপাদানগুলির মধ্যে অন্যতম ফুল। এখানে ফুল দুলছে, অর্থাৎ ফুল হাতছানি দিয়ে ডাকছে। কাকে? এই মানুষগুলিকে যারা স্মৃতির টান ছিঁড়ে
উপার্জনের আশায় শহরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, তাদের আবার গ্রামে ফিরে ডাকছে। আমরা এরকমই ক্লান্তির জীবন থেকে, শহরের গ্লানি থেকে গ্রামে ফেরার আহ্বান শুনেছি কবি কিটসের কবিতায়, শুনেছি আধুনিক বিভিন্ন কবির মনে। এই মুহূর্তে যার কথা মনে পড়ছে সেই সমর সেন। সমর সেনও ঠিক এইভাবেই ডাক দিয়েছিলেন, আমার ক্লান্তির ওপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। আর এখানেই কবি মদির হয়ে যান। তো নীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি এখানেই সেই মানুষজনকে ফিরতে বলছেন। কেন না, কে এখানে এসেছিল অনেক বছর আগে। এই কেটি কে? কেটি হচ্ছে আজকের যে শহরবাসী, সেই মানুষটির পূর্বপুরুষ, যে কিনা এখানে বহু বছর আগে জীবনের প্রবাহকে শুরু করেছিল। ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে, নিবিড় ঘন ঘন অনুরাগ দিয়ে, অর্থাৎ সুগাঢ় ভালোবাসার মধ্য দিয়ে এখানে ঘর বেঁধেছিল। অর্থাৎ এই গ্রাম্য প্রকৃতিকে নির্বাচন করেছিল ভালোবেসে, সেই কথাটি এখানে উল্লেখ করা হচ্ছে। কে এখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে, এই মাটিকে, এই হাওয়াকে আবার ভালোবাসে। অর্থাৎ মানুষটির শরীর তার বিনাশ হয়েছে, কিন্তু তার বংশগতির ধারা পৃথিবীর বুকে পরম মমতায় তাকে যেন এখানেই বেঁধে রেখেছে। সুন্দর এক তত্ত্ব কথার মতো জীবনের অপ্রতিহত ধারাবাহিক যাত্রার বাণী এখানে ঘোষিত। ব্যক্তি জীবনের নশ্বর জীবনের মৃত্যু বা বিনাশ হলেও বংশগতির ধারাবে মাটির মধ্যেই পথিত কি মিশে যাওয়া সেই মানুষ, তার উত্তরসূরির মনে কিন্তু সর্বদা জাগরুক। পৃথিবীর প্রতি মমতায় এটাকেই কবি ফিরে আসা বলে বলেছেন। ফুরায় না তার কিছুই ফুরায় না, অর্থাৎ এই মানুষের চলে যাওয়ার কোনো কিছুই শেষ হয়ে যায় না। জীবনের শাশ্বত বাণী বহমানতার ইঙ্গিত দেয়। জীবনের ধারা চলমান, আসা যাওয়ার শেষ হয় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি লাইন। নোটে গাছ যে কোনো রূপকথা গল্পের শেষে যিনি গল্প কথক, গল্প শেষ করার উপসংহার স্বরূপ এই কথাটি বলে থাকে, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়ালো। এখানে সেই নোটে অর্থাৎ বাংলার এক পরিচিত শাক, তাকে মুড়িয়ে দেওয়া অর্থাৎ ছেঁটে দেওয়া মধ্য দিয়ে কথাকে শেষ করা হয়। নোটে গাছটি মুড়ানো, এখানে কিন্তু সেই মুড়ানোর কথা বলা হয়নি, বলা হয়েছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে, অর্থাৎ জীবনের এই গল্প ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাহলে নোটে গাছ আসলে জীবনের প্রতীক। মুড়িয়ে ওঠা, বুড়িয়ে ওঠা বলতে বলা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, কিন্তু সে পুরোপুরি মুড়িয়ে যায় না, অর্থাৎ শেষ হয় না। পূর্বপুরুষ থেকে উত্তর পুরুষে চলমান জীবনের যে প্রবাহ, সে প্রবাহের শেষ নেই। এই প্রবাহ নির্দিষ্ট ধারায় বইতে থাকে। তাই নোটে গাছের ইঙ্গিতে বলা হচ্ছে তা বুড়িয়ে উঠলেও মুড়িয়ে যায় না। এরপর কবি সেই প্রথম স্তবকটিকে এনে কবিতার গুরুত্ব বাড়িয়ে তুলেছেন, অর্থাৎ তাঁর যে অনুরোধ, সেই অনুরোধ আবার তিনি সুন্দরভাবে রেখেছেন। ফুরায় না তার যাওয়া, ফুরায় না তার আশা,
ফুরায় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়ের দুরন্ত পিপাসা কি? অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। একগুঁয়ের দুরন্ত পিপাসা বলতে এখানে যেটা বলা হচ্ছে, পৃথিবীর জীবনের প্রতি টান, গ্রাম্য জীবনের প্রতি টান, জন্মভূমির স্মৃতির প্রতি টান, সেটাই এখানে একগুঁয়ের দুরন্ত পিপাসা। এখানে বলতে হবে জন্মভূমির স্মৃতির প্রতি টান বললে সমস্তটাই বুঝিয়ে যাবে। যার টানে এই মানুষগুলির আসা যাওয়া কখনো শেষ হয় না। সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। ঘাসের গন্ধ প্রকৃতির নির্মলতা। সারাদিন ধরে মন যে স্মৃতির ভূমিতে নিজেকে মাতোয়ারা করে রাখে, সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে। সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখার অর্থ, তারার মধ্য দিয়ে তারা মনে আঁকা উপলব্ধিগুলিকে সে অনুভব করতে পারে। অর্থাৎ ঘাসের গন্ধ মাখা, তারায় তারায় স্বপ্ন আঁকা আসলে এক অপার্থিব আনন্দের অনুভূতি, যেটা কেবলমাত্র পাওয়া যায় এই শৈশবের জন্মভূমিতে। কবি আবার সেই প্রথম প্যারাটিকে করলেন। এরপর তিনি বলতে শুরু করলেন, নেভে না তার যন্ত্রণা যে, দুঃখ হয় না বাসি, হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। কুন্দ ফুল প্রকৃতির বুকে ফোটা শুভ্র ছোট্ট একখানি ফুল, যার মিষ্টি গন্ধ এবং রূপ মানুষের মনকে মাতোয়ারা করে দেয়। চিরন্তন জীবন প্রবাহে মানুষের জীবন যন্ত্রণা এবং দুঃখে পীড়িত হয়। বিশেষ করে গ্রাম্য জীবনে দুঃখ যন্ত্রণা তো চিরসাথী। তাই কবি বলতে চান, এখানে নেভে না অর্থাৎ নিভিয়ে যায় না। চিত্রকল্পের প্রয়োগ, যন্ত্রণা শেষ হয়ে যায় না, দুঃখ বাসি হয় না। চিত্রকল্প বাগানের কিন্তু কুন্দ ফুলের হাসির মতো উজ্জ্বল থাকে জীবনের উচ্ছলতা। এটি আনন্দদায়ক অনুভূতি, অর্থাৎ জীবনের ধ্রুব প্রাপ্তি। জীবনের মধ্যে এগুলি মিলেমিশে থাকে। তেমনি করেই সূর্য ওঠে, তেমনি করেই ছায়া, নামলে আবার ছুটে আসে শান্ত নদীর হাওয়া। তেমনি করে সূর্য ওঠে, অর্থাৎ প্রাকৃতিক নিয়মে এখানে সূর্য ওঠে, আবার ছায়াও ঘনিয়ে আসে। সন্ধ্যার্ধ নদীর হাওয়া, এই নদীর হাওয়া জীবনকে নতুন ভাবনায়, নতুন পারিপার্শ্বিকে উদ্বুদ্ধ করে। তাই কবি সেই নদীর হাওয়ার চিরন্তন প্রবাহকে এখানে ব্যক্ত করছেন। তারপর আবার শুরু করলেন, ফুরিয়ে যায় না তার কিছুই ফুরায় না, অর্থাৎ এগুলি অফুরান। সূর্য ওঠা, সূর্যের ছায়া নেমে আসা, সন্ধ্যা হলে নদীর হাওয়া বয়ে যাওয়া, এগুলো কখনোই ফুরিয়ে যায় না। নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। অর্থাৎ এই গল্প জীবনের গল্প, এই প্রবাহমানতার গল্প ক্রমশ বেড়ে চলে, কিন্তু কখনো শেষ হয়ে যায় না। প্রথম প্যারার আবার শেষ প্যারায় এসে থামল, যেখানে একটু পরিবর্তন করে দেওয়া হয়েছে। যা গিয়ে ওই উঠোনে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে, এখনো সেই ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে। অর্থাৎ ছোট্ট একটা ফুল দুলছের জায়গায় বলা হলো এখনো সেই ফুল দুলছে। অর্থাৎ ফুল সময়ের নিয়মে ঝরে পড়ে, কিন্তু এখানে সেই ফুল ঝরে পড়েনি। মনে করিয়ে দেওয়া হচ্ছে এখানে
শাশ্বত ভালোবাসার প্রতীক হয়ে ফুল কিন্তু এখনো আহ্বান জানাচ্ছেন এই শহর প্রবাসী মানুষদের, যারা এখান থেকে চলে গিয়েছে দূরে, তাদের ফিরে আসার আহ্বান জানাচ্ছেন। জাগতিক নিয়ম এবং প্রকৃতির নিয়ম নিজস্ব ছন্দে হাঁটে। প্রকৃতির নিয়মে গ্রাম বাংলা তার মায়াময় সৌন্দর্যে ধরে রেখেছে নিজেকে, কিন্তু মানুষ জাগতিক নিয়মে নিজেকে রক্ষার তাগিদে শহরের অর্থাৎ নগরের দিকে ধেয়ে যায়। এভাবেই উন্নয়নের ধারাবাহিকতায় গা ভাসিয়ে গ্রাম সভ্যতার পত্তনকারীদের উত্তরসূরিরা শহুরে সভ্যতায় অবগাহন করে। নগর সভ্যতার আগ্রাসনে গ্রাম সভ্যতার সমৃদ্ধি বিনষ্ট হয়ে যায়। পল্লী প্রকৃতির নোটে গাছ কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়, শেষ হয়ে যায় না। তারই দয়া দাক্ষিণ্য আবার একদিন অনুভব করে মানুষ, আবার ফিরে আসে। ফিরে আসার মূল কারণ তার পূর্বপুরুষ যে এখানে নিবিড় অনুরাগে ঘর বেঁধেছিল, মাটি হাওয়াকে ভালোবেসে আপন করে নিয়েছিল। ফিরে আসার অন্যতম আরেকটি কারণ মন, যে মন এই গ্রাম্য প্রকৃতিতে ঘাসের গন্ধ মাখে, তারায় তারায় স্বপ্ন এঁকে নিজের অনুভূতিগুলিকে ব্যক্ত করার চেষ্টা করে। তাই তার আসা যাওয়ার রীতি বিলুপ্ত হয়ে যায় না। মন জানে এখানে যন্ত্রণা আছে, এখানে দুঃখ আছে, কিন্তু এখানে আছে জীবনের শুভ্র কুন্দ ফুলের হাসির মতো নির্মল আনন্দ। তাই প্রকৃতির নিয়ম মেনে সূর্য ওঠে, ছায়া নামে, সান্ধ্য নদীর হাওয়া বয়ে যায়, তা সত্ত্বেও জীবনের গল্প শেষ হয়ে যায় না। জীবনের গল্প ক্রমশ বেড়ে চলে। তাই নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, কথাটি বারবার ইঙ্গিত করা হয়েছে। মনে রাখতে হবে, কবিতার প্রেক্ষাপটে এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি দিয়ে প্রশ্ন আসবে, নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। প্রসঙ্গটি কবিতার ভাববস্তু অনুসারে ব্যাখ্যা করো, তখন তোমাকে কিন্তু পুরো ভাববস্তুটা মুখস্থ করতে হবে এবং বলতে হবে। এবার আসি নামকরণ প্রসঙ্গে। আবহমান নিরবিচ্ছিন্ন, ক্রমাগত, চিরপ্রচলিত, শাশ্বত ইত্যাদি অর্থে ব্যবহার হয়েছে। অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের 30 সংখ্যক কবিতা এটি। কবি এখানে গ্রাম বাংলা ফেলে কর্ম উপলক্ষে শহুরে মানুষ হয়ে ওঠা ক্লান্ত নগরবাসীকে আবার প্রাকৃতিক এই মোহময় পরিবেশে আমন্ত্রণ জানিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যেখানে প্রকৃতির পক্ষ থেকে লাউ মাচার ওপর ছোট্ট একটি ফুল সন্ধ্যার বাতাসে দোল খেয়ে তাকে আমন্ত্রণ জানাচ্ছে। মনে রাখতে হবে, সন্ধ্যার বাতাসে দোল খাওয়ার কথাটি এই কারণে বলা হচ্ছে, গ্রাম বাংলায় যে সন্ধ্যা নামে, সেই সন্ধ্যা শহুরে মানুষের জীবন সন্ধ্যার ইঙ্গিত। তাই জীবনের ক্লান্ত অবস্থাকে ব্যাখ্যা করতে, শহরে ক্লান্ত অবস্থাকে ব্যাখ্যা করতে এখানে সন্ধ্যার ইঙ্গিত করা হয়েছে। আর নির্মল প্রকৃতির উজ্জ্বল উদাহরণ
সন্ধ্যার বিশেষত দক্ষিণা বাতাস, তাকে ইঙ্গিত করেই এখানে বলা হয়েছে। এরপর তোমাকে কবিতার মূল ভাববস্তু আবার একবার বিশ্লেষণ করে দিতে হবে। অর্থাৎ পূর্বপুরুষের অনুরাগের কথা একটা পয়েন্টে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্টে রাখতে হবে তার মনের ভাবনার কথা, অনুভূতিগুলো যে এখানে প্রকাশ পায় ওই ঘাস তারার মধ্য দিয়ে। এবং 3 নম্বরে অবশ্যই বলতে হবে যে দুঃখ যন্ত্রণার মধ্যেও এখানে আছে কুন্দ ফুলের মতো নির্মল শুভ্র হাসি। এখানে সূর্য ওঠে, ছায়া দেয়, সান্ধ্য নদীর হাওয়া বয়ে যায়, প্রকৃতি তার নিয়মে কাজ করে। তাই এখানে খুঁজতে খুঁজতে কবি পৌঁছে যেতে চান বা পৌঁছে দিতে চান মানুষকে তার সেই শেকড়ের সন্ধানে। আসলে আমরা কবি পরিচিতি অংশ থেকেও জানলাম কবি নিজেও ছিলেন বাস্তুচ্যুত। দেশভাগের যন্ত্রণা কবিকে কুড়ে কুড়ে খেত। তাই ফিরে আসার যে আর্তনাদ, সেটা কবির এই কবিতায় ভাষারূপ পেয়েছে। মনোরম উপস্থাপন ভঙ্গিতে কবি বারবার একই কথার পুনরাবৃত্তি করে মানুষকে তার জন্মভূমিতে শেকড়ের টানে ফিরতে নির্দেশ দিয়েছেন। স্বদেশ ভূমির এই টানে প্রকৃতির কাছে নিজেকে সমর্পণ করলে মানুষ খুঁজে পাবে মনের শান্তি। সেই জন্য এই কবিতা বিশেষভাবে আজকের জীবনের ক্ষেত্রে প্রাসঙ্গিক। প্রশ্নগুলি আবার একবার মনে করিয়ে দিচ্ছি। ছোট্ট একটা ফুল দুলছে, ফুল দোলার কারণ কি? নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না। নোটে গাছ কিসের প্রতীক? তা কিভাবে বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না? ফুরোয় না সেই একগুঁয়েটার দুরন্ত পিপাসা। একগুঁয়ের দুরন্ত পিপাসা কি? সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে। কে কিভাবে ঘাসের গন্ধ মাখে? এবং অবশ্যই আবহমান কবিতার নামকরণ এবং মূল বক্তব্য 5 নম্বরের প্রশ্ন হিসেবে এখানে তোমাকে তৈরি থাকতে হবে। ধন্যবাদ।